আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোনালাপ। হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ, রাষ্ট্রপতি। মালয়েশিয়া থেকে বাংলাদেশি জুবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে গেছে এফবিআই। এবার কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের আরেক যুবক নিহত। 40 কোটি টাকা পাচার, স্ত্রী ছেলেসহ সাবেক সচিব খায়রুল ইসলামের বিরুদ্ধে মামলা। স্ত্রীর সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা। রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ 10। ব্রয়লারের কেজি 230, সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল 50 টাকা। ভারতকে চীনের মতো শক্তিশালী শত্রু হতে দেবে না যুক্তরাষ্ট্র, মার্কিন ডেপুটি সেক্রেটারি। মার্কিন স্থল বাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, 2 পাইলট নিহত। উপসাগরীয় দেশগুলোতে সব হামলায় ইরানি নয়, মার্কিন ইসরায়েলি ফাঁদও হতে পারে, সৌদি আরবের সাংবাদিক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার বিকেলে দুই নেতার মধ্যে এই একান্ত ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সংস্থা বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন। আলাপকালে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ দেশগুলোর প্রতি গভীর সংহতি প্রকাশ করেন। জবাবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করার জন্য এবং তার আন্তরিক উদ্বেগের জন্য ধন্যবাদ জানান। প্রেস সচিব আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ যত্ন নেওয়ায় দেশটির প্রেসিডেন্ট ও সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারা ফিরে এসেছে বাংলাদেশ। সকল শহীদদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্যোক্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক মানসম্মত ও ব্যবহার উপযোগী স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। অল্প মূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন। সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে। আন্তর্জাতিক শিশু যৌন পাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে দীর্ঘ 2 বছর ধরে পলাতক বাংলাদেশি নাগরিক জুবাইদুল আমিনকে গ্রেফতার করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। মালয়েশিয়া থেকে গ্রেফতারের পর তাকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানান্তর করা হয়েছে। আজ এফবিআইয়ের পরিচালক ক্যাশ পাটেল এক্স হ্যান্ডেলে এ তথ্য জানিয়েছেন। এফবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জুবাইদুল আমিনের বিরুদ্ধে 2022 সাল থেকে আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের যৌন শোষণের একটি বড় চক্র চালানোর সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এরপর থেকেই তাকে গ্রেফতারের জাল বিছিয়েছে মার্কিন গোয়েন্দারা। এফবিআইয়ের কুয়ালালামপুর শাখা এবং মালয়েশিয়া সরকারের প্রত্যক্ষ সহায়তায় দেশটিতে আত্মগোপনে থাকা জুবাইদুলকে আটক করা হয়। এফবিআইয়ের আঙ্করেজ শাখা তাকে মালয়েশিয়া থেকে উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে আসে। আজই তাকে স্থানীয় আদালতে হাজির করার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মিসাইল হামলায় কুয়েতে কর্মরত এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত প্রবাসী চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহেদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত জাহেদ হোসেন রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে হওয়া এক মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রবাসে থাকা সহকর্মীরাই প্রথম তার পরিবারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 40 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ খায়রুল ইসলাম, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
শুক্রবার সিআইডি বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত খায়রুল ইসলাম স্ত্রী ইশরাত জাহান মিমের নামে মেঘমালা ইন্টারন্যাশনাল লিমিটেড এবং তার ছেলে মোরসালিন ইসলাম সৌরদ্বীপের নামে মেঘমালা স্টেট লিমিটেড নামে দুটি কাগুজে কোম্পানি প্রতিষ্ঠা করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে 2012 সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির গুলশান শাখা থেকে প্রতিটি প্রতিষ্ঠানের নামে 20 কোটি টাকা করে মোট 40 কোটি টাকা ঋণ গ্রহণ করেন বলে প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়। নওগাঁ রাত্রে নিজ বাড়িতে স্ত্রীর সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে গৌতম সরকারের ছেলে জয় সরকার, তার স্ত্রী বৃষ্টি সরকার ও 2 বছরের শিশুকন্যা জিনি সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম। স্থানীয় বাসিন্দারা জানান, নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাতে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে নিজেও ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকার মারা যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা জয় সরকার ও তার সন্তানকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তারা দুজনেই মারা যায়। রাজধানীর উত্তরায় কামারপাড়া 10 নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ 10 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে কামারপাড়া 10 নম্বর সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের বাসভবনের 2য় তলায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা ইনায়েতের ভাগিনা সাজেদ মাতবর বলেন, ওই বাড়ির 2য় তলায় থাকেন রুবেল সোনিয়া দম্পতি। রুবেল মোটরসাইকেলের রাইড শেয়ার করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী, কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে 170 থেকে 180 টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগির কেজি এখন ঠেকেছে 230 টাকায়, অর্থাৎ 7 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে প্রায় 50 থেকে 60 টাকা। মুরগির বাজারের এই অস্থিরতা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের উপর নতুন করে বাড়তি চাপ তৈরি করেছে। শুক্রবার রাজধানীর নিউ মার্কেটের কাঁচা বাজার সহ আশেপাশের খুচরা বাজারগুলোতে এমন চিত্র দেখা গেছে। বাজারে ঘুরে দেখা যায়, ব্রয়লারের পাশাপাশি অন্যান্য জাতের মুরগির দামও চড়া। কক মুরগি কেজি প্রতি প্রায় 350 টাকা, লেয়ার 360 টাকা এবং দেশি মুরগি 730 টাকায় বিক্রি হচ্ছে। ভারতের সঙ্গে বাণিজ্যিক সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও বেজিংকে অতীতে দেওয়া অর্থনৈতিক সুবিধাগুলো নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার রাইসিনা ডায়ালগে বক্তব্য দিতে গিয়ে মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার লাডাউ বলেন, 20 বছর আগে চীনের ক্ষেত্রে আমেরিকা যে ভুল করেছিল, ভারতের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি হবে না। রাইসিনা ডায়ালগে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক এক অধিবেশনে লান্ডাউ জানান, আমেরিকা চায় ভারতের অসীম সম্ভাবনাকে কাজে লাগিয়ে একসঙ্গে কাজ করতে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভারতকে এটা বুঝতে হবে যে আমরা 20 বছর আগে চীনের সঙ্গে যে ভুলগুলো করেছিলাম, ভারতের সঙ্গে তা করব না। মূলত চীনের দ্রুত অর্থনৈতিক উত্থান এবং পরবর্তী আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার প্রেক্ষাপটেই এই মন্তব্য করলেন তিনি। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের গুঞ্জন চললেও তেহরান এ নিয়ে বিন্দুমাত্র ভীত বা চিন্তিত নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি। আরাঘচি দাবি করেন, ইরান যে কোনো স্থল আক্রমণ মোকাবেলা করার পূর্ণ সক্ষমতা রাখে এবং যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপ ওয়াশিংটনের জন্য একটি বড় বিপর্যয় ডেকে আনবে। তার এই কঠোর মন্তব্য চলমান সংঘাতের উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। সৈয়দ আব্বাস আরাঘচি সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়ে দেন, ওয়াশিংটনকে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়ার পরিকল্পনা তেহরানের নেই। এমনকি গত বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ চলেছিল, তখনও ইরান নিজে থেকে কোনো সন্ধি বা যুদ্ধবিরতির কথা বলেনি। ভারতের বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে 2 জন পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আসামের কার্বি আলং জেলায় বিমানটি বিধ্বস্ত হয়। নিহত 2 পাইলট হলেন
স্কোয়াড্রন লিডার অনুস এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর। ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার সময় বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং আসামের জোরহাট বিমান বাহিনী স্টেশন থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি নিখোঁজ হয়ে যায়। কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 7:42 বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে উড্ডয়নস্থল থেকে প্রায় 60 কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থল শনাক্ত করা হয়। পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর উপর হওয়া সব হামলাই ইরানি নয়। অনেকগুলো হামলা উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে ফেলতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাতা ফাঁদ হতে পারে, এমনটাই সতর্ক করেছেন সৌদি আরবের সাংবাদিক আদওয়ান আল আহমারি। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম দ্য ক্রেডলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত 3রা মার্চ আশরাফ নিউজে সম্প্রসারিত এক সাক্ষাৎকারে আদওয়ান আল আহমারি বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর উপর হওয়া সব হামলাই যে ইরান থেকে আসে এমন নয়। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে টেনে নামাতে এক ধরনের ফাঁদ পাততে পারে নিজেদের হামলার মাধ্যমে। আদওয়ান আল আহমারি বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট আরাবিয়ান প্রধান সম্পাদক এবং সৌদি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি বলেন, কিছু মানুষ মনে করেন এই যুদ্ধটি আসলে একটি মার্কিন ইসরায়েলি ফাঁদ। এর উদ্দেশ্যে উপসাগরীয় দেশগুলোকে জড়িয়ে ফেলা এবং ইরানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘাতে ঠেলে দেওয়া। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।